আমাদের চোখ মুখের ভাব দেখেই হয়তো চ্যালেঞ্জারের একটা হাত তার মাথার ওপর চলে গেল, আর তারপরেই তিনি নিজের অবস্থাটা বুঝতে পারলেন। পর মুহূর্তেই তিনি চেয়ার থেকে লাফিয়ে উঠে নেমরের গলাটা ধরে তাকে মাটিতে চেপে ধরলেন। প্রফেসর চ্যালেঞ্জারের আসরিক শক্তির কথা আমি জানতাম, তাই বুঝতে পারলাম এরকম আর কয়েক মুহূর্ত থাকলে লোকটা বাঁচবে না। আমি চিৎকার করে বলে উঠলাম, প্রফেসর প্রফেসর আস্তে আস্তে, আপনি যদি লোকটাকে মেরে ফেলেন তাহলে কিন্তু আপনাকে আর আগের মতো অবস্থায় ফেরত নিয়ে যেতে পারবো না আমরা। কথাটা কানে যেতেই লাভ হলো। পাগলামির মধ্যেও চ্যালেঞ্জার সব সময় যুক্তি মেনে চলেন। নেমরের কাঁপা দেহটাকে নিয়ে মেঝে থেকে লাফিয়ে উঠে টানতে টানতে রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, 5 মিনিট সময় দিলাম। যদি এই 5 মিনিটের মধ্যে আমি যেমন ছিলাম যদি তেমনটা না হই, তাহলে তোমাকে গলা টিপে মেরে ফেলবো। জানোয়ার কোথাকার। সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণিমাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অলিভিয়া, আর আজ কাহন আপনাদের শোনাবে একটি ক্লাসিক সাইফাই অ্যাডভেঞ্চার কাহিনী, দ্য ডিসইন্টিগ্রেশন মেশিন। স্যার আর্থার কোনান ডয়েল আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত শার্লক হোমসের সৃষ্টিকর্তা হিসেবে, কিন্তু শার্লক ছাড়াও আরও অনেক গল্প বা উপন্যাস লিখেছিলেন কোনান ডয়েল। তাঁরই সৃষ্ট আরও একটি চরিত্র হল প্রফেসর চ্যালেঞ্জার। অনেকেই বলেন শ্রী সত্যজিৎ রায় প্রফেসর শঙ্কুর ইন্সপিরেশন পেয়েছিলেন এই প্রফেসর চ্যালেঞ্জার থেকে। তবে হ্যাঁ, সাহিত্যে দুই প্রফেসরেরই জনরা কল্পবিজ্ঞান হলেও চরিত্র দুটি চারিত্রিক বৈশিষ্ট্যের গুণে হয়ে উঠেছিলেন একেবারেই আলাদা। আজ কাহিনী শুনবেন প্রফেসর চ্যালেঞ্জারের অ্যাডভেঞ্চার কাহিনী, দ্য ডিসইন্টিগ্রেশন মেশিন। গল্প পাঠে থাকছে রূপন, সোমক, কৃষ্ণময় এবং আরজে অর্ণব। গল্প শুরুর আগে আপনাদের যে অনুরোধ প্রত্যেক সপ্তাহেই করি, আজকেও সেটা করছি। গল্পটা যদি ভালো লাগে প্লিজ গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। শুরু হচ্ছে স্যার আর্থার কোনান ডয়েলের কাহিনী, দ্য ডিসইন্টিগ্রেশন মেশিন। প্রফেসর চ্যালেঞ্জারের অবস্থা তখন ভয়ঙ্কর রকমের খারাপ। সবেমাত্র আমি দরজার হাতলে হাত রেখে তার ঘরের দোরগোড়ায় গিয়ে দাঁড়িয়েছি, তখনই তার গলা শুনতে পেলাম। শুনে মনে হলো নিজের মনেই কিছু বলছেন, কিন্তু তার গুরুগম্ভীর গলায় সেই কথাগুলো যেন গোটা বাড়িতে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছিল। হ্যাঁ, আমার কথাটা ভালো করে শুনুন। আমি বলছি, এটা নিয়ে দুবার রং নাম্বার থেকে ফোন এলো। এক সকালেই দুবার। আপনি কল্পনা করতে পারছেন ব্যাপারটা কতটা বিরক্তিকর? একটা নির্বোধ মানুষ টেলিফোনের তারের অপর প্রান্ত থেকে আমার মতো একজন বিজ্ঞানীকে বারবার তার জরুরি কাজে এরকম বিঘ্ন সৃষ্টি করছে। এসব কিন্তু আমি একদম বরদাস্ত করব না, কিছুতেই না। এই মুহূর্তে আপনি আপনাদের ম্যানেজারকে পাঠান। ও, আপনি বুঝি ম্যানেজার? তাহলে বেশি কথা না বাড়িয়ে নিজের কাজ করুন। আচ্ছা, কেন আপনারা এসব দিকে খেয়াল রাখেন না মশাই? হ্যাঁ, আপনারা ইচ্ছে করে আমার এমন সব কাজে বিঘ্ন ঘটান যার গুরুত্ব বোঝার ক্ষমতা বা মানসিকতা কোনোটাই আপনার নেই। আমি আপনাদের সুপারিনটেন্ডেন্টকে চাই। এক্ষুনি ফোনটা ওকে দেন। তিনি ওখানে নেই? হ্যাঁ, এটা আমারই বোঝা উচিত ছিল। শুনুন, এরকম ঘটনা যদি আর একবারও ঘটে তাহলে আমি আপনাদের আদালতে নিয়ে গিয়ে ছাড়ব। আপনাদের মতন অনেক মোরগকে আমি আগেও আদালত দেখিয়েছি।
আমার পেছনে লাগবেন না, এটা আমি বলে দিলাম। কি, একটা লিখিত অ্যাপোলজি লেটার পাঠাবেন? ঠিক আছে, পাঠিয়ে দিন, আমি বিবেচনা করে দেখব। গুড বাই। ফোন রাখার ঠিক পরেই আমি ওর ঘরে ঢুকলাম। হ্যাঁ, ব্যাপারটা আমার জন্য বেশ দুর্ভাগ্যজনক। আমার সাথে মুখোমুখি হতেই বুঝলাম সিংহ তখন রেগে আগুন। তার মস্ত বড় কালো দাড়ি খাড়া হয়ে উঠেছে, প্রশস্ত বুকটা ক্ষোভে ওঠানামা করছে, আর তার সেই উদ্ধত ধূসর দুটি চোখের দৃষ্টি দেখে একবার আমার ভেতরটাও কেঁপে উঠল। এবার তিনি ক্রোধে ফেটে পড়লেন। ভুরি ভুরি টাকা খাওয়া অলস নরকের কীটেরা সবাই। আমি যখন একটা ন্যায়সঙ্গত অভিযোগ জানাচ্ছি, বেশ শুনতে পাচ্ছি তারা তখন হাসছে। আমাকে পদে পদে বিরক্ত করার একটা ষড়যন্ত্র চলছে। আর এই যে মেলন, তুমিও কেন জ্বালাতে এসেছো আবার? আমার সকালটাকে একেবারে মাটি করে দিতে। তা তুমি কি স্বেচ্ছায় এখানে এসেছো, নাকি তোমার কোনো বস তোমাকে পাঠিয়েছে আমার সাক্ষাৎকার নিতে? শোনো, ওসব এখন হবে না, আমি ব্যস্ত আছি। বন্ধু হিসেবে তুমি স্বাগত, কিন্তু সাংবাদিক হিসেবে তোমার প্রবেশ নিষেধ। পকেটে হাত ঢুকিয়ে আমি ম্যাক্সওয়েলের চিঠিটাই খুঁজছিলাম। এমন সময় হঠাৎই তার বোধহয় মনে পড়ে গেল আমাকে নিয়ে কিছু নতুন অভিযোগের কথা। মস্ত বড় লোমশ হাতটা বাড়িয়ে ডেস্কের উপরের কাগজপত্রগুলো উল্টাতে উল্টাতে শেষ পর্যন্ত একটা সংবাদপত্রের কাটিং টেনে বের করলেন। কাগজের টুকরোটাকে আমার দিকে তুলে নাড়াতে নাড়াতে তিনি বললেন, সম্প্রতি তোমার একটা প্রতিবেদনে আমার নামটা উল্লেখ করেছো দেখে ভালোই লেগেছে, কিন্তু একটা প্যারাগ্রাফে তুমি এই কথাগুলি দিয়ে শুরু করেছো, প্রফেসর G.E. চ্যালেঞ্জার, যিনি আমাদের মধ্যে মহত্তম জীবিত বিজ্ঞানীদের অন্যতম। বুঝলাম না স্যার, আমি কি কিছু ভুল লিখেছি? আমি জিজ্ঞাসা করলাম। যদি প্রশংসাই করবে, তাহলে সেটাকে এভাবে সীমাবদ্ধ করে রাখার দরকারটা কি শুনি? তার চেয়ে তুমি তো সেই সব মহত্তম জীবিত বিজ্ঞানীদের নাম উল্লেখ করতে পারতে, যাদের তুমি আমার সমকক্ষ অথবা আমার থেকে বড় বলে মনে করো। না না, আমার ভুল, আমি মেনে নিচ্ছি। শব্দগুলো উপযুক্ত হয়নি। আমার লেখা উচিত ছিল আমাদের শ্রেষ্ঠ জীবিত বিজ্ঞানী। আমি ভুল স্বীকার করলাম। আমি নিজেও বিশ্বাস করি শ্রেষ্ঠত্বের তালিকায় উনি সবার ওপরে, কিন্তু লেখার সময় কেন জানি না ওরকম লিখে ফেলেছিলাম। বন্ধু, তুমি আবার ভেবো না যে আমি এরকমই রাগী বদমেজাজি প্রকৃতির মানুষ। আসলে আমার চারদিকে এমন সব বদমাইশ আর একগুঁয়ে লোকজন আছে যে বাধ্য হয়েই আমাকে এরকম ভয়ঙ্কর মূর্তি ধরতে হয়। আসলে আত্মপ্রচার আমার ধাতে সয় না, কিন্তু এদের বিরোধিতার সঙ্গে লড়াই করেই তো আমাকে বেঁচে থাকতে হবে। তাই কখনো কখনো আত্মপ্রচারেরও দরকার হয়। এসো এসো এসো, হ্যাঁ, বসো বসো এখানে। এবার বলো, কেন এসেছো? আমাকেও সাবধানে পা ফেলতে হলো, না হলে হয়তো আবার সিংহটি গর্জে উঠবেন। আমাদের কাগজের এডিটর মিস্টার ম্যাক্সওয়েলের চিঠিটা মেলে ধরলাম। এটা কি আপনাকে পড়ে শোনাতে পারি স্যার? চিঠিটা লিখেছেন আমাদের সম্পাদক ম্যাক্সওয়েল। লোকটিকে আমার মনে আছে, আর দলের অন্যদের মতো নয়। হ্যাঁ স্যার, অন্তত আপনাকে তিনি অত্যন্ত প্রশংসার চোখেই দেখেন। কোনো তদন্তের ব্যাপারে গুণী লোকের দরকার হলেও তিনি আপনার কাছেই আসেন। মানে এটাও সেরকমই একটা ব্যাপার বলতে পারেন। তিনি কি চান? আবার চ্যালেঞ্জার সমূর্তি ধারণ করলেন। কনুই দুটো ডেস্কের ওপর রেখে বসলেন। দুখানি গরিলার মতো হাত একসাথে জোড়া, দাড়িগুলো সামনে খাড়া হয়ে আছে। বড় বড় ধূসর চোখ দুটি অধীর আগ্রহে আমার ওপর নিবদ্ধ। আমি তার চিঠিটা আপনাকে পড়ে শোনাচ্ছি স্যার। তিনি আমাকে লিখেছেন, দয়া করে আপনার শ্রদ্ধেয় বন্ধু প্রফেসর চ্যালেঞ্জারের সঙ্গে দেখা করুন এবং এই অদ্ভুত ঘটনা সম্পর্কে তাঁর সাহায্য চান। থিওডোর নেমোর নামের একজন ল্যাটভিয়ান ভদ্রলোক হ্যামস্টেডের হোয়াইট ফ্রায়ার্স ম্যানশনে আছেন। তিনি দাবি করছেন যে এমন একটি অসাধারণ যন্ত্র তিনি আবিষ্কার করেছেন, যার রেডিয়াসের মধ্যে রাখা যে কোনো বস্তুকে যন্ত্রটা মৌলিক অংশে ভেঙে ফেলতে পারে।
মানে জড় পদার্থ ভেঙে গিয়ে অণু বা পরমাণুতে পরিণত হয়। আবার পদ্ধতিটাকে উল্টো পথে চালিয়ে সেটাকে আবার আগের অবস্থাতেও নিয়ে যাওয়া যায়। যদিও ওনার দাবিটাকে অবাস্তব বলেই মনে হচ্ছে, কিন্তু তাও এই দাবির পিছনেও নিশ্চয়ই ওর কাছে সেরকম কোনো অকাট্য প্রমাণ আছে। এই রকম একটা ভয়ানক আবিষ্কারের বৈপ্লবিক চরিত্র নিয়ে কিংবা এটাকে যুদ্ধক্ষেত্রে কি ভয়ঙ্করভাবে প্রয়োগ করা যেতে পারে তা নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। সেসব আপনি বা প্রফেসর চ্যালেঞ্জার ভালোভাবেই বুঝতে পারছেন। কিন্তু যে শক্তি একটা যুদ্ধ জাহাজকে মৌলিক অংশে বিশ্লিষ্ট করে গুঁড়ো গুঁড়ো করে ফেলতে পারে, অথবা অল্প সময়ের জন্য হলেও একটা সেনাবাহিনীকে পরমাণু সমষ্টিতে পরিণত করতে পারে, সেই যন্ত্রের মালিক তো বিশ্বজয়ের ক্ষমতা রাখে। সামাজিক এবং রাজনৈতিক কারণেই ব্যাপারটাকে ভালো করে তলিয়ে দেখতে আর এক মুহূর্ত নষ্ট করা উচিত হবে না। লোকটি চাইছেন তার এই আবিষ্কারকে বিক্রি করতে, এবং সেই কারণে তার প্রয়োজন পরিচিতি, যেটা তাকে খুব সহজেই আমাদের নিউজ পেপার দিতে পারবে। সুতরাং তার সঙ্গে দেখা করতে আপনাদের কোনো অসুবিধে হবে না। এই চিঠির সাথে যে কার্ডটা পাঠালাম সেটা দেখালেই তিনি আপনাদের সাথে আনন্দের সঙ্গে দেখা করবেন। আমার অনুরোধ, আপনি ও প্রফেসর চ্যালেঞ্জার তাঁর সঙ্গে একবার দেখা করুন। তাঁর আবিষ্কারটাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখুন এবং এই আবিষ্কারের মূল্যায়ন সম্পর্কিত একটি বিশ্লেষণধর্মী রিপোর্ট গেজেটের জন্য লিখে পাঠান। আশা করছি আজ রাতেই আপনার প্রতিক্রিয়া জানতে পারব। চিঠিটা পড়া শেষ হতেই সেটা ভাঁজ করতে করতে আমি বললাম, দেখুন প্রফেসর, আমাকে কি করতে হবে উনি চিঠিতে লিখেই দিয়েছেন, কিন্তু আমি সত্যিই চাই যে আপনিও আমার সঙ্গে চলুন। কারণ আমার যা সীমিত জ্ঞান আর বুদ্ধি, মানে এটা নিয়ে একা এরকম একটা বিষয়ে কাজ করতে আমি পারবো বলে মনে হচ্ছে না। কথাটা তুমি ঠিকই বলেছ ম্যালন, একদম হক কথাই বলেছ। যদিও তোমার বুদ্ধি বিবেচনাও খুব একটা কম নয়, তাও আমি তোমার সাথে একমত যে এমন একটা গুরুগম্ভীর ব্যাপার তুমি আমার কাছে এনে হাজির করেছ, যেটাকে তোমার একার মাথায় চাপিয়ে দিলে তুমি নিতে পারবে না। টেলিফোন অফিসের ওইসব লোকগুলোর কথা মনে পড়লেই আমার নিজের মাথায় গরম হয়ে যাচ্ছে। বারবার টেলিফোন করে ওরা আমার সকালবেলার কাজগুলো একেবারেই পণ্ড করে দিয়েছে। আর একটু পণ্ড না হয় হোক। ঠিক আছে, তোমার প্রস্তাবে আমি রাজি। চলো চলো, বেরিয়ে পড়া যাক। তারপরেই সেই অক্টোবরের সকালেই আমি প্রফেসরের সঙ্গে টিউবে চেপে উত্তর লন্ডনের দিকে যাত্রা করলাম। আর সেখানেই ঘটল আমার বর্ণময় জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা। এনমোর গার্ডেন্স ছেড়ে বেরিয়ে আসার আগেই আমি টেলিফোনে জেনে নিয়েছিলাম যে থিওডোর নেমোর, অর্থাৎ আমাদের সেই রহস্যময় আবিষ্কারক বাড়িতেই রয়েছেন, এবং আমরা যে তার কাছে যাচ্ছি সেটাও তাকে জানিয়েছিলাম। হ্যাম্পস্টেডের একটা বড়সড় ফ্ল্যাটে তিনি থাকতেন। আমরা যাওয়ার পর তার বাইরের ঘরেই আমাদের প্রায় আধ ঘন্টা বসিয়ে রাখলেন। তখনই দেখলাম আরও কিছু মানুষ তার ওই ভয়ঙ্কর যন্ত্র কিনতে এসেছে। শুধু তাই নয়, পুরো সময়টাই ভদ্রলোক সেই মানুষগুলোর সঙ্গে তর্ক বিতর্ক করে গেলেন। শেষ পর্যন্ত তারা যখন বিদায় নিয়ে হল থেকে বেরোলেন, তাদের কথাবার্তা থেকেই বুঝতে পারলাম যে তারা রাশিয়ান। আধখোলা দরজার ফাঁক দিয়ে এক ঝলক তাদের দেখেই মনে হলো যে স্যুট বুট পরিহিত বুর্জুয়া সুলভ চেহারার এই লোকগুলো খুবই ধনী এবং বুদ্ধিমান। বুঝতে পারলাম মিস্টার নেমোরের যন্ত্রের পরিচিতি বেশ অনেক দূর পর্যন্তই পৌঁছে গেছে। হলের দরজাটা বন্ধ করে পরমুহূর্তেই থিওডোর নেমোর আমাদের ঘরে ঢুকলেন। আমি দেখলাম সূর্যের আলো সোজা এসে পড়েছে তাঁর ওপর। লম্বা সরু হাত দুখানি ঘষতে ঘষতে এবং খোলা মুখের হাসি হেসে আর দুটি ধূর্ত হলুদ চোখে তাকিয়ে তিনি আমাদের দুজনকে পর্যবেক্ষণ করলেন। লোকটি বেঁটে, মোটা, পিঠের কোনো সমস্যার জন্য শরীর ঝুঁকে পড়েছে মনে হলো। যদিও সেটা বোঝা শক্ত, তাকে বলা যেতে পারে একজন কুঁজো মানুষ যার খোঁজ নেই। মুখটা চওড়া, মাথাটা এত বড় যেন মনে হয় প্রফেসর চ্যালেঞ্জারের অত বড় টুপিটাও ওর মাথায় ছোট হবে। আর ওর চোখ দুটো বিড়ালের মতো।
সব মিলিয়ে থিওডোর নমরকে দেখলে মনে হয় যেন তার দেহের নিচের দিকটা একটা দুর্ধর্ষ ক্রিমিনালের এবং ওপরের দিকটা পৃথিবীর একজন মহান দার্শনিকের। পরিষ্কার ইংরেজিতে নরম স্বরে তিনি আমাদের বললেন, ওয়েল জেন্টলম্যান, আপনাদের সঙ্গে ফোনে বোধহয় কথা হলো, তাই না? আপনারা নমোরের ডিসইন্টিগ্রেশন মেশিন সম্পর্কে জানতে এসেছেন তো? হ্যাঁ। ভেরি গুড। তা আপনারা কি ব্রিটিশ সরকারের প্রতিনিধি? না না, আমি গেজেটের একজন রিপোর্টার, আর ইনি প্রফেসর চ্যালেঞ্জার। বাহ, ইউরোপের একটি সম্মানীয় নাম। ওনাকে কে না চেনে? তার হলুদ দাঁতগুলো থেকে নকল হাসি ঝরে পড়ল। তিনি আবার বললেন, আমি এইমাত্র এটাই বলতে যাচ্ছিলাম যে ব্রিটিশ সরকার তার সুযোগটা হেলায় হারালো। তার সাথে আরও কি হারালো সেটা আর কদিন পরেই বুঝতে পারবে। সম্ভবত এত বড় ব্রিটিশ সাম্রাজ্যটাও আর বেশি দিন থাকবে না। আমি ঠিক করেছিলাম প্রথম যে সরকার এটা সঠিক দাম দেবে এটা আমি তাকেই বিক্রি করে দেব, কিন্তু ব্রিটিশ সরকার আমাকে গুরুত্ব দিল না। সুতরাং এখন এটা যদি এমন কোনো মানুষের হাতে বা সরকারের হাতে চলে যায় যারা আপনাদের শত্রুপক্ষ কিংবা ধরুন যারা আপনাদের ক্ষতি করতে চায়, তাহলে তার জন্য দায়ী থাকবেন শুধু আপনারা। তার মানে আপনি আপনার ওই যন্ত্রটা বিক্রি করে ফেলেছেন? করেছি তো, আমার পছন্দসই দামেই বিক্রি করে দিয়েছি। তা আপনার কি মনে হয় যিনি এটা কিনলেন তিনি কি এটা এক্সক্লুসিভলি নিজের কাছেই রাখবেন, নাকি মানে অন্য কাউকে এটা বিক্রি করবেন? না, সেটা ওনাদের কাছেই থাকবে, সে ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু এই যন্ত্রটা কিভাবে কাজ করে সেটা আপনি যেমন জানেন তেমনি তারাও তো জানে। তারা যে এটা আবার অন্য কাউকে দিয়ে দেবে না বা নিজেরা বানিয়ে বিক্রি করবে না, সে ব্যাপারে আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কি করে? আরে না মশাই। লোকটা তার কপালের দিকে ইঙ্গিত করে বলল, এই যে সিন্দুকটা দেখছেন, এটার মধ্যেই ওই যন্ত্র তৈরির সমস্ত তথ্য খুব সাবধানে তালাবন্দি করে রেখেছি। আমার এই মাথাটা না লোহার সিন্দুকের থেকেও সেফ, এবং ইয়েল লকের থেকেও অনেক বেশি সিকিওর। হয়তো কেউ এই যন্ত্রের কোনো একটা দিক জানতে পারে আর অন্যরা অপর দিকটা, কিন্তু এই পৃথিবীতে একমাত্র আমি ছাড়া অন্য কেউ পুরো ফর্মুলাটা জানে না। এই পুরো ফর্মুলাটা না আমার এই গোটা মাথার মধ্যেই রয়েছে। কিন্তু যাদের কাছে আপনি যন্ত্রটা বিক্রি করেছেন তারা তো জানে। আরে না মশাই, আমি এত বোকা নই যে দামটা হাতে পাওয়ার আগেই তাদের সব তথ্য দিয়ে দেব। আগে তারা পুরো দামটা মেটাক, তারপরেই তারা আমাকে কিনতে পারবে এবং আমার এই মগজাস্ত্রকে তাদের যেখানে খুশি নিয়ে যাবে। আর এই দেনা পাওনার ব্যাপারটা আমি যেভাবে চাইব সেভাবেই হবে, আর তারপরেই সৃষ্টি হবে ইতিহাস। লোকটি তার দুটো হাত ঘষতে লাগল। তার মুখের শয়তানি হাসিটা যেন এক মুহূর্তের জন্যও কমছে না। প্রফেসর চ্যালেঞ্জার এতক্ষণ চুপচাপ বসেছিলেন। এবার তিনি গর্জে উঠলেন, মাফ করবেন মশাই, এ বিষয়ে কোনো রকম আলোচনা করবার আগে আমরা একটু পরিষ্কারভাবে বুঝতে চাই যে আলোচনা করার মতো সত্যি কিছু আছে কিনা। এই তো কদিন আগেই একটা ঘটনা ঘটলো, মনে নেই? ইতালির এক ভদ্রলোক দাবি করলো সে নাকি দূর থেকেই একটা খনিতে বিস্ফোরণ ঘটাতে পারে। সবাই হইচই করে উঠল। তারপর কিন্তু খোঁজ নিয়ে জানা গেল যে সব মিথ্যে, লোকটা জাস্ট একজন ফ্রড। কাজেই সেই ইতিহাসের পুনরাবৃত্তিও তো ঘটতে পারে। আপনি তো জানেন আশা করি যে একজন বিজ্ঞানী বলে আমার অল্প স্বল্প খ্যাতি আছে, আর সতর্কতা একজন বিজ্ঞানীর অন্যতম গুণ। আপনি যেসব দাবি করছেন তা নিয়ে কোনো গুরুতর আলোচনা করবার আগে আপনাকে সেই সব দাবির প্রমাণ দিতে হবে। সেটা পারবেন তো? নেমর তার দুটি হলুদ চোখের বিষ দৃষ্টিতে প্রফেসরের দিকে তাকালো, কিন্তু তার মুখে ফুটে উঠল নকল ভদ্রতার হাসি। অবশ্যই প্রফেসর, অবশ্যই। আপনার তো অনেক নাম শুনেছি।
এমনকি আমি এও শুনেছি যে আপনাকে নাকি কেউ কখনো ঠকাতে পারে না। আমি আপনাকে আমার যন্ত্রের কার্যকলাপ অবশ্যই হাতে কলমে দেখাবো, এবং এমনভাবেই দেখাবো যাতে আপনি আর কোনোভাবেই অবিশ্বাস করতে পারবেন না। কিন্তু তার আগে এই যন্ত্রের কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, সেটা সম্পর্কে আপনাদের একটু বলে নিই। আপনি বুঝতেই পারছেন যে আমার ল্যাবে পরীক্ষামূলকভাবে যে যন্ত্রটা আমি বানিয়ে রেখেছি সেটা একটা মডেল মাত্র, যদিও নানান সীমাবদ্ধতার মধ্যেও সেটা আশ্চর্য ভালো রকমভাবেই কাজ করে। এই ধরুন, আপনাকে খণ্ড বিখণ্ড করে আবার নতুন করে গড়ে তুলতে যন্ত্রটার মাত্র কয়েক সেকেন্ড লাগবে। কিন্তু শুধুমাত্র এরকম একটা কাজের জন্য কোনো বড় সরকারই তার মূল্য হিসেবে লক্ষ লক্ষ টাকা দিতে রাজি হবেন না। আমার এই মডেলটা একটা বৈজ্ঞানিক খেলনা মাত্র। এই শক্তিটাকে যখন একটা বড় মাপের কাজে লাগানো হবে, শুধুমাত্র তখনই এই যন্ত্রটার আসল উদ্দেশ্য সিদ্ধ হবে। তা আমরা কি সেই মডেলটা দেখতে পারি? দেখুন প্রফেসর চ্যালেঞ্জার, আপনি যে সেটা শুধু দেখতে পাবেন তাই নয়, আপনার ওপরেই আমি সেটার প্রয়োগ করে দেখাবো। অবশ্য তাতে যদি রাজি হবার মতো সাহস আপনার থাকে। যদি? সিংহ আবার গর্জে উঠল। শুনুন মশাই, আপনার ওই যদি কথাটা ভীষণ রকমের আপত্তিকর। আপনি আমায় চেনেন না। ঠিক আছে প্রফেসর, আপনার সাহসিকতা নিয়ে প্রশ্ন তোলার কোনো ইচ্ছেই আমার ছিল না। আমি শুধু বলতে চাই, এই যন্ত্রের কার্যকলাপ দেখাবার একটা সুযোগ আমি আপনাকে দেব। কিন্তু প্রথমে এই ব্যাপারটার ভেতরকার কিছু নিয়মকানুন সম্পর্কে আপনাকে কয়েকটা কথা বলে নিতে চাই। কতগুলি বিশেষ পদার্থ, যেমন ধরুন লবণ অথবা চিনি, যখন জলের মধ্যে ফেলা হয় তখন সেগুলো জলে গুলে যায় এবং অদৃশ্য হয়ে যায়। মানে পদার্থগুলো আগে যে সলিড ছিল, জলে গোলার পর আপনি সেটা আর বুঝতেই পারবেন না। তারপর আবার বাষ্পীকরণ বা অন্য কোনো উপায়ে জলের পরিমাণটা আবার কমিয়ে ফেলুন, আর তখনই দেখতে পাবেন যে আগের সেই সলিডগুলো আবার ফিরে এসেছে। মানে আবারও সেগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আগের মতোই দেখাচ্ছে। আচ্ছা, আপনি এমন কি কোনো পদ্ধতির কথা ভাবতে পারেন যেটা আপনার মতো একটা প্রাণীর দেহকেও ওই একইভাবে জলে চিনি গোলার মতো করে আমাদের ইউনিভার্সের সাথে মিশিয়ে দিতে পারে, এবং তারপরে একটা অত্যন্ত সূক্ষ্ম বিপরীত পদ্ধতির মাধ্যমে আপনাকে আবার নতুন করে গড়ে তুলতে পারে? এই উপমাটাই তো ভুল। আর আমি যদি এমন একটি অদ্ভুত পদ্ধতি রয়েছে বলে ধরেও নিই, তাহলেও আমাদের শরীরের অণুপরমাণুগুলি বাইরের কোনো এক্সটার্নাল ফোর্সের মাধ্যমে নষ্ট হয়ে যেতে পারে। তখন সেগুলো আবার ঠিক আগের অবস্থায় ফিরে আসবে কিভাবে? হ্যাঁ প্রফেসর, আপনার না মানাটা খুবই স্বাভাবিক। আর আমি শুধু এই প্রশ্নের একটা উত্তরই দিতে পারি যে এই পদ্ধতিতে আপনাকে খণ্ডন করার পর একেবারে শেষ পরমাণুটি পর্যন্ত ফিরিয়ে এনে আগের মতো অবস্থায় আপনাকে আবার রিকনস্ট্রাক্ট করা সম্ভব। আমাদের ইউনিভার্সের একটা অদৃশ্য কাঠামো আছে প্রফেসর, আর তার প্রতিটা ইট নিজের নিজের জায়গাতেই বসে যায়। প্রফেসর তাচ্ছিল্যের হাসি হাসলেন। হ্যাঁ, আপনি হাসতেই পারেন প্রফেসর, কিন্তু আপনার এই অবিশ্বাস, এই তাচ্ছিল্যের হাসিকে আমি এক মুহূর্তের মধ্যে বদলে দিতে পারি, শুধুমাত্র আমার এই যন্ত্রের একটা সুইচের মাধ্যমে। চ্যালেঞ্জার নিজের কাঁধ দুটো অল্প ঝাঁকালেন। চলুন তাহলে, আর দেরি কিসের? দেখি আপনার যন্ত্রটা কেমন কাজ করে। আরও একটা ব্যাপার আপনাদের বলিনি প্রফেসর, তাহলে হয়তো আরেকটু ভালো করে সবটা বুঝতে পারবেন। আপনারা হয়তো প্রাচ্য পাশ্চাত্য দেশের ম্যাজিক বা অলৌকিক ঘটনার কথা শুনে থাকবেন, যেটার মাধ্যমে একটা বস্তুকে অনেক দূর থেকে নতুন একটা জায়গায় নিয়ে আসা হয় এবং সেটা সম্পূর্ণ মন্ত্র বলে। এগুলোর ক্ষেত্রে ওই বস্তুগুলোর অণু পরমাণুগুলোকে খণ্ড বিখণ্ড করেই আবার পুনর্গঠন করা হয়। আর আমার যন্ত্রের মূল ভিত্তিও কিন্তু এটাই। কি এবার আমার উপমাটা ঠিক আছে তো প্রফেসর? মিস্টার নেমোর, আপনি একটা অলৌকিক ব্যাপারকে অন্য আর একটা অলৌকিক ব্যাপারের প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারেন না। না, পারেন না। আপনার কথা প্রমাণ ছাড়া আমি বিশ্বাস করি না। আর আপনার যন্ত্র
সেটাও যে কাজ করে তাও আমি বিশ্বাস করি না। শুনুন, আমার সময় দাম আছে। আপনার যদি মনে হয় আপনি আমাকে ভুল প্রমাণ করতে পারবেন, তাহলে দয়া করে এবার আপনার জিনিসটা দেখাতে নিয়ে চলুন। নেমর বললেন, ঠিক আছে, আপনারা আমার সঙ্গে আসুন। আমাদের সঙ্গে নিয়ে সেই ফ্ল্যাটে সিঁড়ি বেয়ে নিচে নেমে পেছনের ছোট্ট বাগানটা সে পার হয়ে গেল। বাগানের একদম শেষ প্রান্তে একটা বড় ঘর ছিল। সেই ঘরে দেখলাম তালা দেওয়া রয়েছে। মিস্টার নেমর সেই ঘরের তালাটা খুললেন, আর আমরা সকলেই ওই ঘরটার ভেতর ঢুকে গেলাম। ভেতরে দেখলাম সাদা চুনকাম করা বড় ঘরটা সিলিং থেকে অসংখ্য তামার তার মালার মতো ঝুলছিল, আর একটা বেদির ওপর বসানো ছিল একটা বিরাট চুম্বক। তার ঠিক সামনেই ছিল 3 ফুট লম্বা ও প্রায় 1 ফুট চওড়া প্রিজমের মতো দেখতে একটা বস্তু। তার ডান দিকে ছিল একটা বড় চেয়ার, সেটা বসানো ছিল একটা দস্তার মঞ্চের ওপর, এবং তার ওপর রাখা ছিল একটা বার্নিশ করা তামার টুপি। টুপি এবং চেয়ার দুটোর সঙ্গেই ভারী ভারী সব তার লাগানো ছিল, আর পাশেই রাখা ছিল কয়েকটা স্লটের মধ্যে লোহার কতকগুলো স্টিক, যার প্রতিটা স্লটে একটা করে নাম্বার দেওয়া ছিল, আর ছিল রাবার দিয়ে মোড়া একটা হাতল। আপাতত সেই হাতলটা রাখা ছিল শূন্যের ঘরে। যন্ত্রটার দিকে হাত বাড়িয়ে অদ্ভুত লোকটি বলে উঠল, আসুন প্রফেসর, এই সেই নেমৌরের খণ্ডন যন্ত্র। আর কয়েকদিনের মধ্যে এর কথা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এতদিন যাদের কাছে ক্ষমতা ছিল, আর কিছুদিনের মধ্যেই সে ক্ষমতার থাকবে না। এই যন্ত্রটা যার কাছে থাকবে সেই গোটা পৃথিবীকে শাসন করবে। প্রফেসর চ্যালেঞ্জার, বলুন, আপনি কি সাহসে ভর করে এই চেয়ারটাতে বসতে পারবেন? না, মানে এই যন্ত্রের ক্ষমতাটা আপনার দেহের উপর পরীক্ষা করার মতো সাহস কি আপনার আছে? সত্যি কথা বলতে কি, চ্যালেঞ্জারের সাহস ছিল সিংহের মতো, এবং কেউ তাঁকে তাচ্ছিল্য করলে তিনি মুহূর্তের মধ্যেই পাগলের মতো হয়ে যান। তিনি যন্ত্রটার দিকে পা বাড়াতেই আমি তার হাতটা চেপে ধরে তাকে থামিয়ে দিলাম। বললাম, আপনি যাবেন না। দেখুন, আপনার জীবন কিন্তু ভীষণ মূল্যবান, আর পুরো ব্যবস্থাটাই খুব ভয়ঙ্কর বলে মনে হচ্ছে। এতে নিরাপত্তার কি গ্যারান্টি আছে? সিংয়ে সেই মৃত্যুঘাতী বৈদ্যুতিক চেয়ারটার কথা মনে নেই আপনার? এটাও আমার সেরকমই একটা যন্ত্র মনে হচ্ছে। শোনো, তুমি এখানে সাক্ষী আছো, এটাই আমার নিরাপত্তার গ্যারান্টি। আমার যদি কোনো বিপদ ঘটে, তাহলে অন্তত পক্ষে মার্ডার চার্জে এই লোকটাকে জেলে ঢোকানো হবে। চিন্তা করো না। আমার কথাটা শুনুন, এমন অনেক বিজ্ঞান সংক্রান্ত কাজ রয়েছে যেটা আপনি ছাড়া আর কেউ করতে পারবে না। সেই কাজ যদি অসমাপ্ত থেকে যায়, তাহলে আপনি মারা গিয়েও শান্তি পাবেন তো? তাই বলছি, অন্তত প্রথমে আমাকে যেতে দিন। তারপর যদি দেখা যায় যে এই যন্ত্রটা খুব একটা ক্ষতিকারক নয়, তখন না হয় আপনি যাবেন। ব্যক্তিগত বিপদ কখনো চ্যালেঞ্জারকে বিচলিত করতে পারত না, কিন্তু তার বৈজ্ঞানিক কর্মকাণ্ড অসমাপ্ত থেকে যাবে, এই চিন্তাটা তার মাথায় একবার ঢুকে যেতে তিনি একটু ইতস্তত করতে লাগলেন। আর তিনি মনস্থির করার আগেই আমি ছুটে গিয়ে এক লাফে সেই চেয়ারটাতে বসে পড়লাম। দেখলাম মিস্টার নেমর হাতলের ওপর হাতটা রাখল। ক্লিক করে একটা শব্দও কানে এলো। তারপরে কয়েক সেকেন্ডের জন্য সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমার দু চোখের সামনে কুয়াশা ছড়িয়ে পড়ল। কিছুই দেখতে পাচ্ছিলাম না আমি। মনে হচ্ছিল নিজের শরীরটাও যেন কুয়াশার সাথে মিশে গেছে। কুয়াশা যখন কেটে গেল, তখন দেখলাম আবিষ্কারক ভদ্রলোক বাঁকা হাসি মুখে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন, আর চ্যালেঞ্জার পেছন থেকে এক দৃষ্টিতে আমার দিকে দেখছেন। তার আপেলের মতো রাঙা কপালটা যেন তখন রক্তশূন্য এবং বিবর্ণ। ঠিক আছে, আপনি আসুন, এবার চেয়ারে বসুন, অসুবিধা নেই, আমি প্রফেসরকে বললাম। উত্তরটা দিল নেমর। হ্যাঁ, কাজ হয়ে গেছে, আপনি নেমে আসুন। এবার প্রফেসর চ্যালেঞ্জার, আপনি তৈরি তো? আগে কখনো আমার বৃদ্ধ প্রফেসর বন্ধুটিকে এতটা বিপর্যস্ত হতে দেখিনি। তার লোহার মতো শক্ত স্নায়ু বোধহয়
সেই মুহূর্তে একেবারেই দুর্বল হয়ে পড়েছিল। কাঁপা কাঁপা হাতে তিনি আমার হাতটা জড়িয়ে ধরলেন, বললেন, ও ও মাই গড ম্যালন, তুমি সত্যিই অদৃশ্য হয়ে গিয়েছিলে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মুহূর্তের জন্য একটা কুয়াশা দেখা দিল, আর তারপরে সব ফাঁকা। আমি কতক্ষণ অদৃশ্য ছিলাম? এই 2 বা 3 মিনিট হবে। হ্যাঁ হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি সত্যি একটু ভয় পেয়েছিলাম। আমি ভাবতেই পারিনি যে তুমি ফিরে আসবে। অথচ লোকটা ওই হ্যান্ডেলটাকে একটা নতুন স্লটের দিকে ঠেলে দিল, আর তুমি তখনই এই চেয়ারটায় আবার ফিরে এলে। তখন তোমাকে কিছুটা অসংলগ্ন দেখাচ্ছিল বটে, কিন্তু বাকি সব দিক থেকে একেবারে আগেকার মতোই মনে হলো। থ্যাংক গড, থ্যাংক গড। বড় লাল রুমালটা দিয়ে তিনি তার ভেজা ভুরুটা মুছে নিলেন। নেমর বলল, এবার স্যার আপনি আসুন, নাকি ভয় পাচ্ছেন? কথাটা শোনার সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জার নিজেকে সামলে নিলেন। আমি আরও একবার আটকানোর চেষ্টা করছিলাম ওকে, কিন্তু আমার প্রতিবাদী হাতকে এক ঝটকায় সরিয়ে দিয়ে তিনি নিজে গিয়ে চেয়ারে বসে পড়লেন। হ্যান্ডেলটা আওয়াজ করে 3 নম্বরে চলে গেল। সাথে সাথে তিনি অদৃশ্য হয়ে গেলেন। মিস্টার নেমরকে সম্পূর্ণ শান্ত না দেখলে আমিও হয়তো ভয়ই পেতাম। সে বলল, খণ্ডনের পদ্ধতিটা খুবই ইন্টারেস্টিং, তাই না? ভাবতে অবাক লাগছে, প্রফেসর চ্যালেঞ্জারের মতো একজন অসাধারণ ব্যক্তিত্ব এই মুহূর্তে খণ্ড বিখণ্ড অবস্থায় অণু পরমাণু রূপে ইউনিভার্সে বিলীন হয়ে রয়েছেন। কিন্তু মজার ব্যাপার কি জানেন? প্রফেসরের জীবন এখন সম্পূর্ণ আমার হাতে। আমি যদি তাকে এই অবস্থায় রেখে দিতে চাই, তাহলে পৃথিবীর কেউই আমাকে আটকাতে পারবে না। তাই নাকি? একবার করেই দেখুন না, আপনাকে শুধু আটকানো নয়, শ্রীঘরে পাঠানোর ব্যবস্থাও আমি করব। এবার তার হাসিটা আরো বেশি কর্কশ বলে মনে হলো। এরকম একটা ভাবনা যে আমার মনে আসতে পারে, এটা বোধহয় আপনি কল্পনা করতে পারেননি, তাই না? একবার ভাবুন তো, মহান প্রফেসর চ্যালেঞ্জার পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন, অদৃশ্য হয়ে গেছেন জগতের এক সীমাহীন প্রান্তে, আর তার কোনো চিহ্ন পর্যন্ত রেখে যাননি। ভয়ঙ্কর, ভয়াবহ। তবে একটা ব্যাপার, তিনি কিন্তু এসে থেকে আমার সাথে একটু বাজেভাবেই কথা বলেছেন। আচ্ছা, অতটা খারাপ আচরণ কি আমি সত্যি ডিজার্ভ করি? আপনি বলুন, আপনার কি মনে হয়? একটা ছোটখাটো শিক্ষা আমরা যদি ওনাকে দিই, সেটা কি? কোনো প্রশ্নই ওঠে না, আপনি ওনাকে এখনই ফেরত আনুন। দেখুন, এটাকে আমরা বলবো একটা মজার প্রদর্শনী। এমন কিছু আপনাকে দেখাবো যেটা আপনার পত্রিকার নিউজ রিপোর্টে বেশ ইন্টারেস্টিং একটা প্যারাগ্রাফ হতে পারে। যেমন ধরুন, আমার এই যন্ত্রের মাধ্যমে আমি চাইলে কোনো মানুষের চুল, দাড়ি, মানে দেহের লোমগুলিকে মুছেও ফেলতে পারি, আবার ইচ্ছে হলে রাখতেও পারি। আচ্ছা, আপনি একটা ভালুককে লোমবিহীন অবস্থায় দেখেছেন কখনো? দেখুন, মজা পাবেন। কথাটা বলেই হ্যান্ডেলটা আবার টানলেন উনি। আবার টং করে একটা শব্দ করলো সেটা। কয়েক মুহূর্ত পরেই চ্যালেঞ্জারকে আবারও সেই চেয়ারে দেখা গেল। কিন্তু এই কেমন চ্যালেঞ্জার? এ তো যেন একটা বিরাট লোমছাটা সিংহ। নেমরের কাণ্ড দেখে আমি ভীষণ রেগে গিয়েও না হেসে পারলাম না। ও প্রফেসর, তার মস্ত বড় মাথাটা হয়েছে একটা বাচ্চার মতো ন্যাড়া, আর থুতনিটা হয়েছে পুরো মহিলাদের মতো মসৃণ। দাড়ি গোঁফ ছাড়া তার মুখটাকে অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল তার মুখের বয়স যেন 30 বছর কমে গেছে, কিন্তু তার শরীরটা আগের মতোই রয়েছে। আমাদের চোখ মুখের ভাব দেখেই হয়তো চ্যালেঞ্জারের একটা হাত
তার মাথার ওপর চলে গেল। আর তারপরেই তিনি নিজের অবস্থাটা বুঝতে পারলেন। পর মুহূর্তেই তিনি চেয়ার থেকে লাফিয়ে উঠে নেমরের গলাটা ধরে তাকে মাটিতে চেপে ধরলেন। প্রফেসর চ্যালেঞ্জারের আসরিক শক্তির কথা আমি জানতাম, তাই বুঝতে পারলাম এরকম আর কয়েক মুহূর্ত থাকলে লোকটা বাঁচবে না। আমি চিৎকার করে বলে উঠলাম, প্রফেসর আস্তে আস্তে, আপনি যদি লোকটাকে মেরে ফেলেন তাহলে কিন্তু আপনাকে আর আগের মতো অবস্থায় ফেরত নিয়ে যেতে পারবো না আমরা। কথাটা কানে যেতেই লাভ হলো। পাগলামির মধ্যেও চ্যালেঞ্জার সব সময় যুক্তি মেনে চলেন। নেমরের কাঁপা দেহটাকে নিয়ে মেঝে থেকে লাফিয়ে উঠে টানতে টানতে রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, 5 মিনিট সময় দিলাম। যদি এই 5 মিনিটের মধ্যে আমি যেমন ছিলাম যদি তেমনটা না হই, তাহলে তোমাকে গলা টিপে মেরে ফেলবো। জানোয়ার কোথাকার। রেগে গেলে চ্যালেঞ্জারকে বুঝিয়ে নিরস্ত করা যায় না। তখন তাকে দেখে অত্যন্ত সাহসী মানুষও ভয়ে কুঁকড়ে যায়। আর মিস্টার নেমোরের কথা তো বাদই দিলাম। উনি যে সত্যিই সাহসী মানুষ তার তো কোনো প্রমাণ আমরা পাইনি এখনো পর্যন্ত। কাজেই ভয়ে যে তার কী অবস্থা হয়েছিল সে কথা না বললেও চলে। তার চোখ মুখ ভয়ে শুকিয়ে গিয়েছিল, হাত পা কাঁপছিল। গলা চেপে ধরা অবস্থাতেই সে কোনো রকমে বলল, সত্যি সত্যি বলছি প্রফেসর, গায়ে গায়ে হাত তোলার কোনো দরকারই ছিল না। বন্ধু বান্ধবদের মধ্যে অল্প ঠাট্টা তামাশা হতেই পারে বলুন। আমি আমি শুধু চেয়েছিলাম এই যন্ত্রটার ক্ষমতা আপনাকে দেখাতে। কারণ আমি 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 মানে মানে আমি ভাবলাম আপনি আপনি হয়তো পুরোটাই জানতে চেয়েছেন। বিশ্বাস করুন প্রফেসর, আপনার আপনার কোনো ক্ষতি আমি করতে চাইনি। কোনো কথা না বলে চ্যালেঞ্জার ওকে ছেড়ে দিয়ে চেয়ারটাতে গিয়ে বসলেন। বললেন, লোকটার উপর নজর রাখো মেলন। কোনো রকম উল্টো পাল্টা কিছু করার সুযোগ দেবে না। হ্যাঁ স্যার, আমি সেদিকে নজর রাখছি। চলো আগের মতো করো সব, নইলে এর ফল কি মারাত্মক হতে চলেছে তুমি ভাবতেও পারবে না। ভীত সন্তস্ত্র আবিষ্কারক নেমর যন্ত্রটার দিকে এগিয়ে গেল। হ্যান্ডেলে আবার আওয়াজ হলো। তারপরেই রিকনস্ট্রাকশন কমপ্লিট হলো। মুহূর্তের মধ্যেই কেশরধারী বৃদ্ধ সিংহ ফিরে এলেন। লম্বা দাড়িতে সস্নেহে হাত বুলিয়ে এবং 2 হাত তুলে মাথায় হাত দিয়ে দেখে নিলেন সবকিছু ঠিক মতো করা হয়েছে কিনা। তারপরে তিনি চেয়ার থেকে নেমে এলেন। দেখুন মিস্টার নেমর, আপনি ইচ্ছে করে এমন একটা কাজ করে ফেলেছিলেন যার পরিণাম আপনার পক্ষে খুব খারাপ হতে পারত। যাই হোক, আপনি বললেন যে আপনি আপনার যন্ত্রের ক্ষমতা আমাকে দেখানোর জন্য এরকম করলেন। বেশ বেশ, আমি মেনে নিচ্ছি। আপনার আবিষ্কারটা সত্যি সত্যিই অসাধারণ। এবার আপনার এই যন্ত্র সম্পর্কে কিছু প্রশ্ন কি আমি আপনাকে করতে পারি? হ্যাঁ, এই যন্ত্রটা আমি কিভাবে তৈরি করেছি সেটা ছাড়া আমি আপনার সব প্রশ্নের উত্তর দিতে রাজি। ওটা ওটা আমার সিক্রেট স্যার। বেশ, কিন্তু সত্যিই কি আপনি ছাড়া পৃথিবীতে অন্য কেউ এটা তৈরির উপায় জানে না? মানে এটা আমাকে বিশ্বাস করতে বলছেন? বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার স্যার, কিন্তু হ্যাঁ, এই যন্ত্রের আবিষ্কার বা এর ক্ষমতার উৎস সম্পর্কে কেউ কিচ্ছু জানে না। আরে বাবা, আপনার কোনো অ্যাসিস্ট্যান্ট? তারা তো জানবেই। না স্যার, আমি একাই কাজ করি। হ্যাঁ, বলেন কি? এরকম অসাধারণ যন্ত্র আপনি একা বানিয়েছেন? বাহ 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 বাহ, শুনে ভালো লাগলো, খুব ইন্টারেস্টিং।
আপনার যন্ত্রের ক্ষমতা তো আমরা দেখলাম, কিন্তু এটাকে বাস্তবে কিভাবে প্রয়োগ করা যেতে পারে বলুন তো? আমি বললাম তো স্যার, এটা জাস্ট একটা মডেল মাত্র, প্রোটোটাইপও বলতে পারেন। এটাকে বড় আকারে ব্যবহার করাও খুব সহজ। আপনি যে চেয়ারে বসলেন তার ওপর থেকে নিচ পর্যন্ত একটা ভাইব্রেশন চলে, আবার ডান দিক থেকে বাঁ দিকেও একটা ভাইব্রেশন চালনা করা হয়। তাতেই যে কোনো পদার্থকে গুঁড়ো গুঁড়ো করে অণু পরমাণুতে ভেঙে নেওয়া যায়, আবার সেটাকে আগের অবস্থাতেও ফিরিয়ে আনা যায়। আচ্ছা, যেমন একটা উদাহরণ দিন। ধরুন এই আমার স্টিক, এর একটা রাখা হলো একটা ছোট জাহাজে, আরেকটা স্টিক রাখা হলো আরেকটা ছোট জাহাজে। এবার একটা যুদ্ধ জাহাজকে যদি তাদের মাঝখানে নিয়ে এসে ফেলা যায়, কিংবা ধরুন ছোট জাহাজগুলি দিয়ে যদি একটা বড় যুদ্ধ জাহাজের দুদিকে ঘিরে নেওয়া যায়, তাহলে সেই বড় জাহাজটা জাস্ট মুহূর্তের মধ্যে অণুতে পরিণত হয়ে বাতাসে মিশে যাবে। আর তাতেও যদি একটা গোটা সেনাবাহিনী থাকে, তারও একই অবস্থা হবে। আর এই যন্ত্রটা আপনি একচেটিয়া সত্ত্বে বিক্রি করেছেন একটি ইউরোপীয় শক্তিকে, তাই তো? হ্যাঁ স্যার, তাই করেছি। পুরো টাকা দিয়ে দিলেই তারা এমন এক শক্তির অধিকারী হবে যে এখনো পর্যন্ত কোনো দেশের কাছে নেই। এমনকি এই মুহূর্তে আপনিও হয়তো বুঝতে পারছেন না, উপযুক্ত হাতে পড়লে এই যন্ত্র আরো কি কি করতে পারে। লোকটা শয়তানি মুখে একটা হাসি ছড়িয়ে পড়ল। জাস্ট ভাবুন প্রফেসর, জাস্ট ভাবুন, লন্ডনের কোনো একটা অঞ্চলে এরকম একটা যন্ত্র বসানো হয়েছে। সেখানে এরকম একটা যন্ত্রের মধ্যে দিয়ে বিদ্যুৎ চালনা করলে তার ফলটা কি হতে পারে বলুন তো? আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি গোটা টেমস উপত্যকাটা বেমালুম ধুয়ে মুছে গেছে। হাজার হাজার লাখ লাখ মানুষ জাস্ট নিশ্চিহ্ন হয়ে গেছে। কথাগুলো শুনে আমি তো আতঙ্কে শিউরে উঠলাম। তার চেয়েও ভয়ানক লাগলো মিস্টার নেমোরের কথা বলার ধরনটা দেখে। কি নৃশংস হতে পারে একটা মানুষ, ভাবতেই পারছিলাম না। আমার সঙ্গী প্রফেসর চ্যালেঞ্জারের ওপর প্রভাবটা কিন্তু অন্যরকম পড়ল। আমাকে অবাক করে দিয়ে তিনি একটা খুশির হাসি হাসতে হাসতে হাতটা বাড়িয়ে দিলেন আবিষ্কারকের দিকে। বললেন, মিস্টার নেমোর, আপনাকে অভিনন্দন না জানিয়ে পারছি না। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আপনি প্রকৃতির একটা উল্লেখযোগ্য শক্তিকে নিজের আওতায় এনেছেন এবং সেটাকে মানুষের ব্যবহারযোগ্যও করতে পেরেছেন। সেই ব্যবহারটা ধ্বংসের কাজে লাগানো হবে, এটা হয়তো অনেকে একটু নিন্দনীয় চোখেই দেখবে, কিন্তু বিজ্ঞান সেরকম কোনো পার্থক্য করে না আর করবেও না। অসাধারণ, অসাধারণ, দুর্দান্ত। আমি যদি এই যন্ত্রটা স্ট্রাকচারটা একটু পরীক্ষা করে দেখতে চাই, তাতে আপনার কোনো আপত্তি নেই তো? একদম না প্রফেসর, যন্ত্রটা তো একটা কাঠামো মাত্র, কিন্তু যে মন্ত্রের মাধ্যমে সেটা চালিত হচ্ছে সেটা আপনি হয়তো বুঝতে পারবেন না এভাবে। সে যাই হোক, আপনি দেখুন না, কোনো অসুবিধা নেই। বেশ, তাই হোক। এই মেশিনটা স্ট্রাকচারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। কথাটা বলে তিনি বার কয়েক যন্ত্রটার চারপাশে ঘুরলেন। কয়েকটা যন্ত্রাংশ আঙুল দিয়ে নেড়ে চেড়ে দেখলেন। তারপর আবার সেই ভয়ঙ্কর চেয়ারটাই গিয়ে বসে পড়লেন। নেমোর জিজ্ঞেস করল, কি ব্যাপার, আপনি কি আবার একবার ঘুরে আসতে চান? পরে পরে হয়তো কখনো, কিন্তু এদিকে এটা কি হচ্ছে? বলে তিনি চেয়ার ছেড়ে একবার উঠে পড়লেন। তারপর আবার বসলেন, তারপর আবার উঠে পড়লেন। কি হলো হঠাৎ আমরা কিছুই বুঝতে পারছিলাম না। প্রফেসর চ্যালেঞ্জার এবার বললেন, মিস্টার নেমোর, চেয়ারটায় কি ইলেকট্রিসিটির কিছু ফল্ট হয়েছে? মানে? আসলে চেয়ারটায় বসলেই মনে হচ্ছে শরীরের মধ্যে দিয়ে খুব হালকা একটা বিদ্যুৎ প্রবাহ বয়ে চলেছে। সে কি? না না, এ হতে পারে না, এটা ইনসুলেটেড।
মানে এটা সম্পূর্ণ বিদ্যুৎ নিরোধক? আপনি শিওর? আমি কিন্তু অনুভব করছি হালকা একটা প্রবাহ। তাহলে হয়তো লিক হয়েছে কোথাও একটা। ঠিক আছে, আপনি পরে দেখে নেবেন। আশা করছি গুরুতর কিছু নয়, খুবই হালকা একটা কারেন্ট। কথাটা বলেই প্রফেসর চ্যালেঞ্জার নেমে পড়লেন চেয়ারটা থেকে, আর তারপরেই মিস্টার নেমোর হন্তদন্ত হয়ে সেই চেয়ারে গিয়ে বসল। বলল, কই কই আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বলছেন কি? আপনার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা শিরশিরে ভাব নেমে আসছে না? কই না তো স্যার, আমি তো সেরকম কিছুই বুঝতে পারছি না। ও তাহলে বোধহয় আপনারই মনের নেমোরের কথাটা শেষ হলো না। হঠাৎ একটা টং করে শব্দ হলো, আর লোকটা বাতাসে মিলিয়ে গেল। আমি অবাক হয়ে চ্যালেঞ্জারের দিকে তাকালাম। ও মাই গড, মেশিনটার হ্যান্ডেলে কি আপনার হাতটা লেগে গেল প্রফেসর? তিনি একটু হাসলেন, বললেন, কি জানি, আমি হয়তো না জেনেই হাতলটাতে হাত দিয়ে ফেলেছিলাম। এরকম একটা প্রোটোটাইপ নিয়ে নাড়াচাড়া করতে গেলে যা তা বাজে ব্যাপার ঘটতেই পারে। ম্যালন, মেশিনটাকে খুব সাবধানে রাখতে হবে। ওই যে হ্যান্ডেলটা 3 নাম্বার স্লটেই আছে, ওই স্লটটাই ডিসইন্টিগ্রেশনটা ঘটায়। জানি। তোমার উপর যখন এই যন্ত্রটা পরীক্ষা করা হলো তখনই দেখেছিলাম আমি। কিন্তু মিস্টার নেমোর যখন আপনাকে ফিরিয়ে আনলো, তখন আমি এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলাম যে ফিরিয়ে আনার জন্য কোন স্লটটা ব্যবহার করা হলো সেটা আমি দেখতে পাইনি। আপনি কি সেটা লক্ষ্য করেছিলেন? কি জানি, মনে হয় লক্ষ্য করেছিলাম, কিন্তু ওই সব ছোটখাটো ব্যাপার দিয়ে আমি মনটাকে ভারী করতে চাই না, বুঝলে? স্লট তো অনেকগুলোই আছে দেখছি, সেগুলো কি কাজে লাগে তো আমরা জানি না। অজানাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গেলে ব্যাপারটা হয়তো আরো গুলিয়ে যেতে পারে। তার চেয়ে ওটা যেমন আছে সেরকম থাকলেই বোধহয় ভালো। কি বলো? সে কি, আপনি তাহলে বলছেন? হ্যাঁ, ঠিকই ধরেছ, সেটাই ভালো হবে। মিস্টার থিওডোর নেমোরের মতো একজন ইন্টারেস্টিং মানুষ অনুপরমাণু রূপে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তাকে ছাড়া তার যন্ত্রটাও আর কাজ করবে না, আর কোনো একটি বিদেশি সরকার এমন সব গোপন তথ্য থেকে বঞ্চিত হলো যেটা পেলে তারা অনেক মানুষের ক্ষতি করতে পারত না। সকাল সকাল কাজকর্ম খারাপ হলো না, কি বলো ম্যালন? হ্যাঁ, তোমার নিউজ পেপারের পাঠকরা যে লাটভিয়ার এক বিজ্ঞানীর এই রহস্যময় অন্তর্ধানের বিষয় নিয়ে লেখা কলামটি ভালোই উপভোগ করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই অভিজ্ঞতাটা সত্যি আমি নিজেও খুব উপভোগ করলাম। এইসব মুহূর্তগুলোই গতে বাঁধা অন্ধকার জীবনের মধ্যে এক চিলতে আলো। চলো চলো ম্যালন, ফেরা যাক। প্রফেসরের কথা শুনে সম্মোহিতের মতো তার সাথে চলতে শুরু করলাম। একবার পেছনে তাকিয়ে আমার মনে হলো যেন একটা হালকা তৈলাক্ত কুয়াশা তখনও চেয়ারটাকে ঘিরে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু এটা তো ঠিক স্যার যে কাজটা ঠিক হচ্ছে না। দেখো, একজন আইন মেনে চলা নাগরিকের প্রথম কর্তব্য হচ্ছে যে কোনো ধরনের হত্যাকে প্রতিরোধ করা। আমি সেটাই করেছি। অনেক হয়েছে ম্যালন, অনেক হয়েছে। এ নিয়ে আর কোনো আলোচনা করতে চাই না। আমার আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ মাথা ঘামাবার বিষয় রয়েছে, বুঝলে? আজ কাহুন আপনাদের শোনালো দ্য ডিসইন্টিগ্রেশন মেশিন, রচনা স্যার আর্থার কোনান ডয়েল। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, গল্পতে প্লিজ একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে দেবেন কাইন্ডলি। প্রফেসর চ্যালেঞ্জারের চরিত্রে রূপন, মিস্টার নেমোর কৃষ্ণময়, আর ম্যাক্সডেল সোমক, ম্যালন
অর্ণব। সম্পাদনা আমি অলিভিয়া। সহ সম্পাদনা কথা। প্রচ্ছদ আবহ নির্মাণ ও সমগ্র পরিচালনায় RJ অর্ণব। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন।